ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইউনিট 4 ইন্টারডিসিপ্লিনারি ইভিএসের ইম্পর্ট্যান্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো ইউনিট 4-এর যে সিলেবাসে রয়েছে সেটার টাইটেলটা হলো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল লিটারেসি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, এখানে ইউনিট 4-এর যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল লিটারেসি, তার মধ্যে আমাদের সিলেবাসে কী কী আছে এইটা আগে আমরা দেখে নেব। যেমন প্রথমেই রয়েছে, দেখছো, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তোমাদের কাছে সিলেবাসটা আছে, তোমরা সিলেবাসে এইগুলোই দেখতে পাবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনভেনশনস। তারপরে দেখো আর্থ সামিট 1992, এরপরে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য কিয়োটো প্রোটোকল, তারপর কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, তারপরে রয়েছে ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন, ভিয়েনা কনভেনশন অন দ্য প্রোটেকশন অফ দ্য ওজোন লেয়ার, কনভেনশন অন মাইগ্রেটরি স্পিসিস, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফনা, যাকে সংক্ষেপে সাইটস বলা হচ্ছে, CITES, রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস, দেন বেসেল কনভেনশন অন ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস সাবস্টেন্সেস, আর এনভায়রনমেন্টাল এথিক্স, যেখানে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ, বায়োসেন্ট্রিক ভিউ, ইকোসেন্ট্রিক ভিউ এবং এনভায়রনমেন্টাল লিটারেসি, ফর্মাল অ্যান্ড নন ফর্মাল এডুকেশন, এই নিয়ে আলোচনা করা হয়েছে। এই পুরো যে আমাদের ইউনিট 4-এর সিলেবাসটা হলো এইটা। এবার চলো আমরা দেখে নিই যে কী কী ইম্পর্টেন্ট টপিকস আছে ইউনিট 4-এ। আমরা কোন কোন টপিকগুলো খুব ভালো করে আমাদের পড়তে লাগবে। তাহলে দেখো, এখানে ইম্পর্টেন্ট টপিকসের কথা বলা হয়েছে। প্রথমেই আমরা দেখেছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সেখানে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কাকে বলে তার ডেফিনেশনটা আমাদেরকে পড়তে হবে। যেমন আমরা ক্লাসে পড়েছি যে ব্রান্ডল্যান্ড কমিশন যে একটা ডেফিনেশন দিয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের, সেটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। আমার কিন্তু এই রিলেটেড ভিডিও করা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড, সেটা তোমরা দেখে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কেন, কিসের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্টটা প্রয়োজন, তার উদ্দেশ্য কী, অবজেক্টিভস, মানে এমস অ্যান্ড অবজেক্টিভ বলতে বোঝায় যে উদ্দেশ্য কী, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কেন করতে হবে, অ্যান্ড সেলিয়েন্ট ফিচার্স বা বলতে পারো কি অ্যাসপেক্টস, মানে কী কী কারণ, কী কী তার সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে কী কী বিষয় আমাদের দেখতে লাগে, সেইগুলো এখানে আলোচনা করতে লাগবে। ঠিক আছে? তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আমরা যেটা জেনেছি যে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের যে চাহিদা সেটা তো মেটাতেই হবে, বর্তমানের চাহিদা মেটানোর পরেও যেন ভবিষ্যতের যারা আসবে যে প্রজন্ম, তাদেরও যেন চাহিদা মিটতে পারে, সেইটা মাথায় রেখেই আমাদের উন্নয়ন বা ডেভেলপমেন্ট করতে হবে। এইটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল কথা। আর সাস্টেনেবল ডেভেলপমেন্টের 3 পিলার্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়েছে। সেটা কি কি? সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে ইকোনমি, আর একটা হচ্ছে সোসাইটি। তাহলে 3 পিলার্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে কি কি? আমাদের সোসাইটি বা সমাজ, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট মানে পরিবেশ, আর একটা হচ্ছে কি বললাম, ইকোনমি বা অর্থনীতি। ঠিক আছে? তাহলে এই তিনটে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের 3 পিলার্স। অর্থাৎ এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা যখন করব, এই তিনটে বিষয়কেই মাথায় রাখতে হয়। অর্থাৎ ডেভেলপমেন্ট বা উন্নয়ন করলে আমাদের তো অর্থনীতি উন্নয়ন হবেই, অর্থনীতি ভালো হবে, কিন্তু অর্থনীতি ভালো করলে সোসাইটিও, সমাজেরও ভালো হবে। হ্যাঁ, মানুষের কাছে চাকরি থাকবে, টাকা পয়সা থাকবে। কিন্তু এই ডেভেলপমেন্ট করতে গিয়ে যদি এনভায়রনমেন্টটাকে আমরা ডিস্ট্রয় করে ফেলি বা ধ্বংস করে ফেলি, তাহলে কিন্তু আলটিমেটলি লাভ কিছুই হবে না। কারণ এনভায়রনমেন্টেই আমাদের চারদিকে যে জল, বাতাস, ঠিক আছে, খাবার, সব কিছু মিলেই তো, ফসল, সব কিছু, জল, বায়ু, জীব, সব মিলিয়ে আমাদের পরিবেশ। তো পরিবেশকে যদি আমরা ধ্বংস করে ফেলি ডেভেলপমেন্ট করতে গেলে, ইকোনমিকে আমরা ভালো করতে গেলে, তাহলে কিন্তু আমাদের বাঁচার যে আগে তো মানুষকে বাঁচতে হবে, তারপর তো তার ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না? তো সুতরাং এনভায়রনমেন্টটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু তার বেসিক যে বাঁচার পরিস্থিতি, সিচুয়েশনটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তার হাতে টাকা আছে কিন্তু জল
জল তোমার বিষাক্ত, বায়ু বিষাক্ত, তো টাকা ডেভেলপমেন্ট নিয়ে সোসাইটির কোনো লাভ হবে না যদি না এনভায়রনমেন্টটাকেও প্রোটেক্ট করা হয়। তো সুতরাং সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়টা এখান থেকেই এসছে। তো এইভাবে তোমাদের সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে? যেখানে বারবার মনে রাখো এনভায়রনমেন্ট, সোসাইটি আর ইকোনমি, ঠিক আছে? এই তিনটেকেই আমরা কি করতে হবে, তিনটেরই বেনিফিট হতে হবে এমন কোনো প্র্যাকটিস হলেই তাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেই ধরনের উন্নয়ন বলে থাকি, ঠিক আছে? তাহলে এইটা খুব ভালোভাবে পড়বে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার ডেফিনিশান, তার অবজেক্টিভ, ঠিক আছে, এবং তার কী কী উদ্দেশ্যে করা হয়েছে সেইগুলো তোমরা দেখবে। এনভায়রনমেন্ট, সোসাইটি, ইকোনমিকে এই তিনটে নিয়েও একটু কথা আলোচনা ডিসকাস করবে, এই রিলেটেড একটা ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিও। এরপরে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের মধ্যে দুই রকম আছে, আমরা এখানে খুব ইম্পর্টেন্ট মানে যেটা রিসেন্ট সেটা নিয়েই বলছি, আমি মনে করছি এটা ইম্পর্টেন্ট। যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি যেটা, সেখানে কিন্তু 17টা গোল আছে, ঠিক আছে, এবং 2030-এর মধ্যে এই গোলগুলোকে অ্যাচিভ করতে হবে। তো সেই 17টা গোল কি কি আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে? 17টা গোলই তোমাদের পড়তে হবে, অন্তত তার হেডিংটা তোমাদের জানতে হবে, এবং তার সঙ্গে কিছু প্রত্যেকটা গোল কেন করা হয়েছে, ঠিক আছে, সেইটা তোমাদের বুঝতে হবে, মানে সেইটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তাহলে 17টা গোল অবশ্যই আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে, আচ্ছা, যেটা 2030-এর মধ্যে অ্যাচিভ করার কথা। এরপরে 3 নম্বরে দেখো UNFCCC অ্যান্ড কিয়োটো প্রোটোকল। এরপরে আছে দেখো 4 নম্বর কনভেনশন অফ ফার্স্ট রিও সামিট, এইমস, অবজেক্টিভ, এজেন্ডা 21। তাহলে এইগুলো কিন্তু সব রিলেটেড, হ্যাঁ, পুরো রিলেটেড। কারণ কি, আমরা জানি যে রিও সামিট, যে প্রথম মানে যে বসুন্ধরা সম্মেলন, সেটা হয়েছিল 1992-তে, যাকে আমরা আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন বলা হয়ে থাকে। সেটা রিও ডি জেনেরো শহরে হয়েছিল, এবং সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কনফারেন্স ছিল, বা যাকে আর্থ সামিট বলছি, যেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছিলো। যেমন সেখানে আমরা 3টে কনভেনশন পেয়েছিলাম, এটা খুব ভালোভাবে মনে রাখবে যে আমরা ফার্স্ট রিও সামিট থেকে 3টে কনভেনশন পেয়েছিলাম, যার মধ্যে একটা হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যাকে আমরা CBD বলে থাকি। আরেকটা হচ্ছে যে UNFCCC, ঠিক আছে, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ। আরেকটা পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে কনভেনশন ফর কম্ব্যাটিং ডেজার্টিফিকেশন, ঠিক আছে? তো এই 3টে কনভেনশন কিন্তু আমরা রিও সামিট থেকে পেয়েছিলাম, সেটা তোমরা লিখবে। আর কি লিখতে পারবে এখানে, মানে সেই নিয়ে তোমাদের ডিসকাশন করতে হবে, কারণ কনভেনশন কি কি এসেছিল রিও সামিটে সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হচ্ছে যে আমরা কি দেখেছি, মানে এজেন্ডা 21ও কিন্তু আমরা রিও সামিটের সময় এসছিল, ঠিক আছে? এজেন্ডা 21 হচ্ছে যে কেন এটার এরকম নাম হয়েছে, যে 21st সেঞ্চুরিতে আমাদের যে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমাদের তো আগে থেকেই কথা বলছি আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের এখন একমাত্র রাস্তা হচ্ছে মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা যাই করি না কেন সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্ট, সোসাইটি আর ইকোনমি, এই তিনটেকে মাথায় রেখে করতে হবে। তো তার জন্য আমাদের কাজকর্ম, হ্যাঁ, বিভিন্ন কিছু, সমস্ত কিছু ডেভেলপমেন্ট সব কিছু করতে গেলে বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে। তো কি করতে হবে, গভর্নমেন্টকে কি করতে হবে, সাধারণ মানুষকে কি করতে হবে, ইন্ডাস্ট্রিকে কি করতে হবে, ঠিক আছে, সব কিছু কিন্তু বলা হয়েছে এজেন্ডা 21-এ। এজেন্ডা 21কে মানে ব্লু প্রিন্ট বলতে পারো ফর 21st সেঞ্চুরি। যে ব্লু প্রিন্ট মানে কি, প্ল্যানিংটা, যে আমাদের কিভাবে চলতে হবে আগামী দিনে। সব কিছু যে গভর্নমেন্ট করবে তেমন নয়, সাধারণ মানুষও করতে পারবে। সব কিছু যে বৈজ্ঞানিকরা করবে তা নয়, সাধারণ মানুষই অনেক কিছু করতে পারবে। তো তার জন্য এজেন্ডা 21-এ কিন্তু যেমন ট্রাইবালদেরকেও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। যারা ট্রাইবাল পপুলেশন আছে তারা কিন্তু নেচারের সম্বন্ধে তাদের কিন্তু জ্ঞান অনেক বেশি। তাহলে বর্তমানে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জের সময় কিভাবে আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে এগ্রিকালচারাল প্র্যাকটিস করতে হবে, সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে এজেন্ডা 21-এ। অর্থাৎ এরপরেও আরও আছে, যেমন ধরো
আমাদের যে সমস্ত নন রিনিউয়েবল রিসোর্সগুলো আছে সেগুলোর ব্যবহার কমিয়ে দিয়ে আমাদেরকে রিনিউয়েবল রিসোর্সগুলো, নবীকরণযোগ্য সম্পদগুলোর ব্যবহার বেশি করার কথা। তো এই সমস্ত কিছু কিন্তু এজেন্ডা 21-এর মধ্যে আছে। তো এজেন্ডা 21 কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমাদের এরপর হচ্ছে কিয়োটো প্রোটোকল। যেমন কিয়োটো প্রোটোকল আমরা যখন আগেও মানে ইউনিট 3-তে আমরা দেখেছি যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ আমরা দেখেছি, সেইখানে কিন্তু কিয়োটো প্রোটোকলটা সেখানেও আসছে। কিয়োটো প্রোটোকল হচ্ছে কি, এটা খুব ইম্পর্ট্যান্ট যে কিয়োটো প্রোটোকলে কি করা হয়েছিল, সেখানে উন্নয়নশীল যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে কিন্তু এই কিয়োটো প্রোটোকলের আওতা থেকে বাদ দেওয়া হয়েছিল। এখানে কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়ালাইজ বা ডেভেলপ কান্ট্রি তাদের উপরই কি বলা হয়েছিল, তাদের উপর একটা বাধা নিষেধ আরোপ করা হয়েছিল, যেটা হচ্ছে কিসের জন্য না, তারা কার্বন ডাইঅক্সাইড এমিশনটাকে রেস্ট্রিক্ট করার জন্য। সেটার উপরই কিন্তু কিয়োটো প্রোটোকল। এবং কিয়োটো প্রোটোকল কবে হয়েছিল, কিয়োটো প্রোটোকল কবে শেষ হয়েছিল, এগুলো সমস্ত কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবং কিয়োটো প্রোটোকলে কার্বন ট্রেডিং বা কার্বন ক্রেডিট ব্যাপারটা উঠে এসেছিল। তো সেইগুলো এখানে কিয়োটো প্রোটোকলে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট আর্থ সামিট, রিও সামিট যেটা, সেইখান থেকে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। যেমন 3টে কনভেনশন এসেছিল সিবিডি, আর একটা হচ্ছে UNFCCC, আর একটা হচ্ছে কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন। এইগুলো এজেন্ডা 21 সম্বন্ধে ভালো করে জানতে হবে। আর হচ্ছে কিয়োটো প্রোটোকল, UNFCCC কিন্তু কিয়োটো প্রোটোকলটাকে শুরু করেছিল। UNFCCC কবে হয়েছিল, এটাও কবে থেকে এটা মানে কার্যকরীভাবে শুরু হয়েছিল UNFCCC, এই ইয়ারগুলো তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। আর কিয়োটো প্রোটোকল কী পদ্ধতিতে চলছিল এবং কবে শুরু হয়, কবে শেষ হয়, এগুলো জানার দরকার আছে। কিয়োটো প্রোটোকলের মাধ্যমে কি করার চেষ্টা করা হয়েছে, এখানে গ্লোবাল ওয়ার্মিং মানে কার্বন এমিশনটাকে কমানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, কিয়োটো প্রোটোকলে এগুলো ভালো করে জানতে হবে। আরেকটা কি হচ্ছে 5 নম্বর যেটা দেখো শেষে হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স। এনভায়রনমেন্টাল এথিক্স, যার মধ্যে ডেফিনেশন, ইকোসেন্ট্রিক ভিউ, এনভায়রনমেন্টাল এথিক্স, বায়োসেন্ট্রিক ভিউও আছে। তো ডেফিনেশন, ইকোসেন্ট্রিক ভিউটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ কি, বর্তমান যুগে এনভায়রনমেন্টাল এথিক্স মানে এখানে হচ্ছে নীতি। তো এই যে এথিক্স বা নীতি, নৈতিকতা, সেটা পরিবেশের জন্য, পরিবেশ নৈতিকতা বলতে পারো, সেটা এনভায়রনমেন্টাল ফিলোসফির একটা পার্ট। তো সেখানে অনেকগুলি 3টে খুব ইম্পর্ট্যান্ট ভিউ আছে। একটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ, বায়োসেন্ট্রিক ভিউ, আর একটা হচ্ছে ইকোসেন্ট্রিক ভিউ। তাহলে একটু ভালো করে একটু শুনে নাও। যেটা হচ্ছে যে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউটাতে অ্যানথ্রোপো মানে হচ্ছে হিউম্যান, অর্থাৎ মানুষ সেখানে নিজেকে মনে করে যে সেই হচ্ছে মানে এনভায়রনমেন্টের, সেই হচ্ছে তার একদম সেন্টারে রয়েছে, তাকে ঘিরে সবাই রয়েছে, সে নিজেকে সব থেকে ইম্পর্ট্যান্ট মনে করে। সেটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ। এবং মনে করে যে তার নিজের বাঁচার জন্য সে পরিবেশকে ধ্বংস করতে পারে। এইটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ। বায়োসেন্ট্রিক ভিউটা যেটা, সেটা হচ্ছে মানুষ নিজেকেও যেমন ইম্পর্ট্যান্ট মনে করে, তার সঙ্গে যারা জীবিত প্রাণী আছে, জীবিত উদ্ভিদ আছে, মানে যাদের মধ্যে প্রাণ আছে, তাদেরকেও ইম্পর্ট্যান্ট মনে করে সবারই প্রাণের মূল্য আছে। ঠিক আছে, সেটা হচ্ছে বায়োসেন্ট্রিক ভিউ। আর একটা হচ্ছে ইকোসেন্ট্রিক ভিউ। ইকোসেন্ট্রিক ভিউ যেটা, সেটা হচ্ছে সেখানে প্রত্যেকটা প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশ, ঠিক আছে, ইকোসিস্টেম, এইটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে, সবটাকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ বায়োসেন্ট্রিক ভিউতে শুধুমাত্র যাদের প্রাণ আছে তাদেরকেই গুরুত্ব দেওয়া হয়েছে, তাদেরকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষ শুধু না, সব জীব, উদ্ভিদ, প্রাণী, সবাইকে। কিন্তু ইকোসেন্ট্রিক ভিউটাতে পাহাড়, নদী, ঠিক আছে, পাহাড়, নদী, এইগুলো যে জল, বাতাস, সব কিছুকেই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ বায়োসেন্ট্রিক ভিউতে হচ্ছে জীবকে হত্যা করা হচ্ছে না, গাছ কাটা হবে না, এগুলো সব ঠিক আছে, কিন্তু জল দূষণ, বায়ু দূষণ, এগুলো নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু ইকোসেন্ট্রিক ভিউটাতে হচ্ছে সেখানে পুরো পরিবেশ বা ইকোসিস্টেমকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু প্রাণী বা উদ্ভিদকে রক্ষা করার কথা বলা হয়নি, সেখানে পুরো ইকোসিস্টেমকে মানে তার গুরুত্বটা দেওয়া হয়েছে। যেখানে ইকোসিস্টেমের মধ্যে শুধু যে জীবিত আছে, তার জীবিত প্রাণী এবং উদ্ভিদ আছে তা নয়, জড় পদার্থও আছে।
অর্থাৎ যেমন জল, বাতাস, মাটি এইগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্সের ইকোসেন্ট্রিক ভিউ, এবং এইটাই সবথেকে ইম্পর্টেন্ট ভিউ বলতে পারো। ঠিক আছে, তো এই ইউনিট 4-এর এই টপিকগুলো তোমাদের জন্য, সবার জন্যই সব সময় এই টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো এইগুলো মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারপরে বিভিন্ন কনভেনশন, এগুলো সবই কিন্তু একটার সাথে রিলেটেড হয়ে আছে। যেমন কিয়োটো প্রোটোকলের সঙ্গে তোমার গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, ইউএনএফসিসির সঙ্গে এগুলি সব রিলেটেড। ইউনিট 1, 2, 3, 4 অ্যাকচুয়ালি সবগুলির সাথে রিলেটেড। তোমরা যদি যে সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট বলা হচ্ছে সেইগুলো যদি তোমরা ভালোভাবে স্টাডি করো, দেখবে ইউনিট 2, 3, 4, 2 সবের সঙ্গেই তোমাদের কিন্তু অনেকগুলো মিল পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অল দ্য বেস্ট, এবং সমস্ত ইউনিট 1, 2, 3, 4-এর ইম্পর্টেন্ট টপিকস এবং কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে স্টাডি করো এবং ভালোভাবে পরীক্ষা দাও। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।